তোমার কাছে সম্পর্কের দর্শনটা ঠিক কিরকম? আমার মনে হয় না যে কোনো সম্পর্ক মানে ঘড়ি দেখে এই করে ওরকম করে যাচাই করা যায় যে একটা সম্পর্কের ভ্যালু কি। উজান কি প্রেমে আছে? প্রেম আমার মনে হয় যে এমন একটা জিনিস যেটা মানে ইটস লাইক দ্য ক্লাইমেট। কি ভাবিস তুই নিজেকে সুপার হিরো? যে ইন্ডাস্ট্রিতে দুটো পরিচয় আছে তোমার, এক অভিনেতা এবং আমরা পরিচালক হিসেবে দেখব, আর একটা পরিচয় তো রয়েছেই যে কৌশিক চূর্ণী পুত্র। তো এই যে দুটো পরিচয়, তুমি দুটোকে কিভাবে আলাদা করে দেখো, মানে কোন কোন সত্তাটা বা কোন পরিচয়টা তুমি বেশি এনজয় করো? আমি যেটা সবচেয়ে কম এনজয় করি সেটা শুধু কৌশিক পুত্র, কারণ আমি তো আমার মায়েরও সন্তান। তো আইদার আমার মতামত হচ্ছে যে চূর্ণী কৌশিক পুত্র বলো বা কিছুই বলো না। গুড মর্নিং সিটি অফ জয়, ক্রেজি হতে ভয় পেও না। আমার সঙ্গে উজান রয়েছে। উজানের ইন্ডাস্ট্রিতে দুটো পরিচয় রয়েছে। আমি এবং এখন একটা নতুন পরিচয় হতে চলেছে উজান পরিচালনায়। কাতুকুতু বুড়ো আসছে এবং যখন নিচে লেখা থাকে ফিল্ম বাই উজান গাঙ্গুলি, এইটা কতটা নিজেকে ভালো লাগার এবং এটা কি স্বপ্ন পূরণের মতো? অবশ্যই তাই, অবশ্যই তাই। এবং এর আগে নেটফ্লিক্সে কুরুক্ষেত্র বলে যে সিরিজটা, অ্যানিমেটেড সিরিজটা আমি পরিচালনা করেছিলাম, সেখানে আমার প্রথম পরিচালক হিসেবে কাজ দেখা যায় এবং এটা প্রথম মানে ছবি, ফিচার লেন্থ ফিল্ম। তো এইটা অবশ্যই একটা অন্যরকমের অনুভূতি তো থাকেই, কারণ ছোটোবেলা থেকে যেহেতু মা আর বাবাকে দুজনেই দেখছি এই জগতের সাথে যুক্ত, এবং বাবাকে এতগুলো ছবি লিখতে এবং তৈরি করতে, রিলিজ করতে দেখেছি ছোটোবেলা থেকেই। সেই এই ফিল্ম বাই এই কথাটার মূল্যটা আমার কাছে অনেকটা হয়েছে ছোটোবেলা থেকে, এবং আজকে এই মুহূর্তটাও স্বাভাবিকভাবে একটা খুবই আনন্দের মুহূর্ত। একদম আমরা পোস্টারের ঠিক সামনেটাই বসে রয়েছে, আমরা এখানে দেখছি জানের নাম লেখা রয়েছে। বুঝলেন, যখন পোস্টার শহর জুড়ে পড়ছে এবং তুমি একটা গোটা ছবি ডিরেক্ট করে ফেলেছো, অভিনয় করেছো, এবং শুধু না তুমি গানও লিখেছো, তার সঙ্গেও জড়িত তুমি, অনেকটা দায়িত্ব, অনেকগুলো সত্তা সামলেছো। বাবা মা কি বলছে? বাবা মা মানে অনেকগুলো সত্তা, সেটা ওনারা কতটা ভাবছেন আমি জানি না। মানে ওনারা জানেন যে একটা ছবি সেটা যেরকমভাবে তৈরি হয়েছেন সেই মুহূর্ত থেকে তারা জানেন যে আমি এরকম একটা জিনিস ভাবছি বা এরকম একটা জিনিস লিখেছি, এবং ক্রমশ বিভিন্ন ধাপে ধাপে সেটা তৈরি হতে থেকেছে তাদের মানে মোস্টলি তাদের অনুপস্থিতিতে। কারণ মা তো ছবিতে অভিনয় করেছেন, টিজার বা ট্রেলারে বা যে গানগুলো বেরিয়েছে এখনও, সেগুলোতে আপনারা দেখেছেন যে এটা একটা অন্য রকমের লুকে, একটা অন্য রকমের চরিত্রতে উনি অভিনয় করেছেন। তো ওই 4 দিনই উনি সেটে এসেছিলেন। তাছাড়া বাবা তো সেটে নিষেধাজ্ঞা ছিল বা এটা যে বাবা তুমি একদম আসবে না, এটা বলা ছিল না। কারণ আসলে বাবার ব্যাপারটা যে বাবা আমার সাথে খুবই মানে আদুরে কন্ট্রোল ফ্রিক যাকে বলে সেইটা। তো ওই কারণে বাবাকে খুব পরিষ্কার করে আমি বলে দিয়েছিলাম, বাবা তুমি যদি একবারও ভেবে থাকো কিন্তু একটু কিছুক্ষণের জন্য লাঞ্চ টাইমে বা রাতে তোকে পিক আপ করতে গিয়ে একবার ঢুকেই যাই সেটে, এইটা একদম আমি বলে দিয়েছিলাম এটা করো না। কারণ আমি জানতাম যে তারা তো চাইবেই আমার ভালো হোক, তারা নিজেদের দিক থেকে মানে আমাকে সাজেশন দেবে বা সলিউশন দেবে যদি কোনো আমি প্রবলেম ফেস করি। আমি সেই সলিউশনগুলো চাইনি সেই মুহূর্তে। মানে আমি চেয়েছিলাম যে এইরকম একটা ছবি, এটা যখন আমি ভেবেছিলাম, আমি যেরকমভাবে ভেবেছিলাম বা লিখেছিলাম সেরকমভাবেই যেন আমি সেটাকে বানাতে পারি, এবং যদি আমি ভুলও করি সেই ভুলগুলো যেন সারা জীবন থেকে যায়, মানে আমার ভুল, হ্যাঁ ওই ভুলগুলো আমার ভুল হিসেবে সারা জীবন থেকে যাক, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বুঝলেন, মাকে ডিরেকশন দেওয়া এইটা কিরকম ছিল? না সেটা একটা অ্যাকচুয়ালি কোনো সমস্যারই ব্যাপার নয়, কারণ আমি ওনার মানে মায়ের অভিনয়ের পদ্ধতি বা নিজের যে ইন্টারনাল ডিসিপ্লিন যেটা, সেই ডিসিপ্লিনটা এতটাই শার্প এবং এতটাই ভালো যে তাকে অনেক ক্ষেত্রে মানে একদম অন্য পরিচালকরা, যারা এখন আমি অন্য পরিচালক বলছি যেন আমি অলরেডি মানে অদ্ভুত লাগে বলতে, বাট অন্যরাও যখন তাদের মানে মায়ের সাথে কাজ করেছে তাদেরও হয়তো মনে হবে যে ওনাকে পরিচালনা করাটা মানে ডিরেক্ট করাটা অ্যাজ অ্যান অ্যাক্টর খুব একটা কঠিন সাধারণত হওয়ার কথা নয়, কারণ উনি নিজেই একটা থট প্রসেস আনেন একটা সেটে, যে থট প্রসেসটা অনেক ক্ষেত্রে হয়তো ডিরেক্টরের থেকেও 10 ধাপ এগিয়ে। তো ওনার সাথে সে কাজ করে ডেফিনেটলি সেটা একটা খুবই একটা মানে খুব একটা পরিপূর্ণ অভিজ্ঞতা। এবং তাছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচণ্ড নার্ভাস অভিজ্ঞতা, কারণ আমি যেহেতু ফাইনালি ছেলে, মা সেটে এসছে এবং আমি প্রথমবার পরিচালনা করছি, এটার একটা এর মধ্যে একটা পারফরমেন্সের তাগিদ থাকে যে আমি দেখো আমি সব ঠিকঠাক করছি তো
দেখো আমি এক্ষুনি বললাম যে শর্টে এরম ভাবে না, আমি ঠিক বললাম তো? এই দুটো পর 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 হতে থাকা, এইটা কিন্তু মা যখন ছিল তখনই সবচেয়ে বেশি হয়েছে। আচ্ছা, যখন এই যে মা শর্ট দিচ্ছে, ধরো তুমি তখন যদি লেন্সের এপারে থাকো, মানে হয় না যতই হোক মা তো, মানে ওই মুহূর্তটা যে তোমার কাছে যে হ্যাঁ মাকে ফ্রেম বন্দি করা বা মা কিভাবে শর্ট দিচ্ছে, তারপর শর্টের পর কথা হয়েছে যে না অবশ্যই, মানে শর্ট হলো, শর্টের পর আমি দেখতে পাচ্ছি যে ডায়লগ বাই ডায়লগ মানে ফুলঝুরির মতো আগুন বেরোচ্ছে, মানে এরকম স্পার্কস বেরোচ্ছে, মানে এত সুন্দর অভিনয় করে। তারপর আমি শর্টের পরে বলছি কি করলে তুমি এটা, আমি কি বললাম সত্যি কি করলে? তখন মা যেরকম মানুষ, মা কখনোই বলে না হ্যাঁ কেমন দিলাম, দেখ কি বলছিস এই ওগুলো, মানে খুবই নরম প্রকৃতির মানুষটা জেনারেলি তো। হ্যাঁ, তো ওই কারণে ওইটুকু এক্সাইটমেন্টের মানে অনেক এক্সাইটমেন্ট দিতে পারে মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার এটা মনে হয়েছে। এবং আমি যেহেতু দুটোই শিখছি, মানে আমার এটা তৃতীয় ছবি অ্যাজ অ্যান অ্যাক্টর এবং প্রথম ছবি পরিচালক হিসেবে, তো ওই কারণে আমিও তো শিখছি এবং আমিও তাকে মানে ডিরেক্টর হিসেবে আমি অ্যাক্টর, আমার অ্যাক্টর কেমন করছে তার থেকেও বেশি অ্যাক্টর কি করছে এই অনুভূতিটা আরো বেশি ছিল। আচ্ছা, যখন পরিচালনা করছো এবং নিজে অভিনয় করছো, এটা একটা নতুন অভিজ্ঞতা তোমার কাছে, তো সেটা কিরকম ভাবে তুমি এনজয় করলে দুটো দিক, এবং ব্যালেন্স করাটাও তো একটা বিষয়। আমি এতটা এনজয় করেছি যে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেল। হ্যাঁ, তুমি মানে এতটাই এনজয় করেছি। মানে সে আসলে কি হয়েছিল, আমরা দিনরাত শুটিং করছিলাম, তার মধ্যে আমাদের একটা নাচের সিকোয়েন্স ছিল, সেটা এখনো ক্রমশ প্রকাশ্য, ওটা এখনো বেরোয়নি। তো সেইটার পরের দিন আমরা মধ্যরাত অবধি ইয়েতে শ্যুট করছিলাম, কালীঘাটে শ্যুট করছিলাম। তো সেইখানে একটা ছোট্ট একটা বস্তির এলাকায় আমরা একটা চেস সিকোয়েন্সের মতো শ্যুট করছিলাম। সেইখানে রাত 1:30 নাগাদ সারাদিন পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের পরে ওই চেস সিকোয়েন্সের সময় ওখানে একটা শ্যাওলা থাকে, সেখানে 5টা সিঁড়ি থেকে আমি ক্যামেরার ট্র্যাকে পড়ি। সেই ক্যামেরার ট্র্যাকের পড়ার পর এখানে লিগামেন্টটা ছিঁড়ে যায়, তখনই বুঝতে পারি, কারণ হঠাৎ করে একটা টাক আওয়াজ হয়। হ্যাঁ, ফিল করতে পারলাম। তারপর মাথা টাথা ঘুরছিল বসে, তখন আমি বুঝতে পারলাম যে কিছুটা হয়েছে। আমরা বাকি শটগুলো নিয়ে নিলাম, সবাইকে ঠান্ডা করে যে কিছু হয়নি হ্যাঁ করে। তারপর পরের দিন একদিন গ্যাপ নেওয়া হলো, সেদিন এমআরআই করে দেখা গেল যে এসিএল যে লিগামেন্টটা হাঁটুকে জুড়ে রাখে সেটা পুরোটা ছিঁড়ে গেছে। এইবার আমার তখন চিন্তা যে কি হবে, আমি কোনোদিন হাঁটতে পারবো কিনা। তখন এতটাই প্যাশনের দ্বারা মানে চালিত তখন আমরা সবাই, আমার প্রথম ভাবনা হচ্ছে যে ছবিটা শেষ করবো কি করে। এমআরআই পর যখন বোঝা গেল যে এটাকে অপারেশন করতে হবে, অপারেশন রিকভারি অ্যাটলিস্ট 2-3 মাস, তো সেইটা যখন আমি বুঝতে পারলাম, তখন আমরা গোটা টিম, আমিও নিজেও সিদ্ধান্তটা নিলাম যে এই অবস্থায় বাকি 4 দিন শুটিং করতেই হবে। তো আমরা বাকি ছিল শুটার, হ্যাঁ। সো তারপর একদিন গ্যাপ দিয়ে তারপর পেনকিলার, বিভিন্ন রকমের ডাইজেস্টিভ ওষুধ, কারণ পেনকিলার এগুলো সব খেয়ে কোনো মতে মানে তার মধ্যেও শরীর খারাপ হয়ে যাচ্ছে। 14 ঘন্টা করে ডেলি শুটিং করে ওই পা নিয়ে সাইকেল চালিয়ে এই পরিস্থিতিতে এটা আমি জীবনেও ভুলবো না। মানে এটা শুধুমাত্র আমার স্যাক্রিফাইস নয়, আজকে আমি এইটা মনে রাখবো, কারণ আমার দাগটা সারা জীবন থেকে যাবে আমার হাঁটুর তলায়। এবং এই দাগটা শুধুমাত্র আমার ব্যথা, আমার কষ্ট, আমার অপারেশন, আমার স্যাক্রিফাইস এটার ব্যাপারে নয়, কিন্তু অ্যাজ এ টিম যে সবাই আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে হুইল চেয়ারে করে ওই মনিটর থেকে সেটে নিয়ে যাচ্ছে, আবার ওখান থেকে নিয়ে আসছে। তো এই অভিজ্ঞতাটা কোনোদিন ভোলা নাই, এবং এটা প্রথম ছবিতে হওয়ার মতোই একটা ঘটনা। তো এই ছবিটা সারা জীবনে মানে প্রথম ছবির থেকেও একটা মানে একটা যুদ্ধ যেটা একসাথে আমরা লড়েছি, সে ঠিক ওরকম ভাবেই আমার মনে থেকে যাবে। একদম এটা থেকে যাওয়ার মতোই। ওই জন্য আমি শুরুতেই যেটা বলছিলাম যে ইন্ডাস্ট্রিতে দুটো পরিচয় আছে তোমার, এক অভিনেতা এবং আমরা পরিচালক হিসেবে দেখব, আর একটা পরিচয় তো রয়েছেই যে কৌশিক চূর্ণী পুত্র। তো এই যে দুটো পরিচয়, তুমি দুটোকে কিভাবে আলাদা করে দেখো, মানে কোন সত্তাটা বা কোন পরিচয়টা তুমি বেশি এনজয় করো? না, আমি যেটা সবচেয়ে কম এনজয় করেছি শুধু কৌশিক পুত্র, কারণ আমি তো আমার মায়েরও সন্তান। তো আমার মতামত হচ্ছে যে চূর্ণী কৌশিক পুত্র বলো বা কিছুই বলো না, মানে শুধু আমার নামটাই। তো আমার মনে হয় সবচেয়ে এনজয় আমি ডেফিনেটলি করব যেই রেফারেন্সে যেগুলো বলা হচ্ছে, যেরকমভাবে পরিচয় দেওয়া হচ্ছে, সেটা কিন্তু গর্বের ব্যাপার। পুরোটা যদি বলা হয় তাহলে সেটা গর্বের ব্যাপার, কিন্তু আমি অবভিয়াসলি চাইবো যে আমি আমার জায়গা থেকে কারোর সন্তান হিসেবে আমাকে রেফার করা মানে হচ্ছে মানে তাদের মানে ওটা একটা সম্মানের ব্যাপার আমার পক্ষে। তাদের সাফল্যের থেকেও বেশি হচ্ছে তারা যেরকম মানুষ, আমার ওই কারণে আরো বেশি গর্ব হয়। মানে তার বাবা বা মা হয়তো আরো
50টা ছবি যদি ব্লকবাস্টার হয় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্তরেও, তাও গর্বটা আমার কোনো অংশে বাড়বে না প্রফেশনাল দিক থেকে। মানুষ হিসেবে যদি আমি তাদের পুত্র হিসেবে আমি আমার সেটা আমার সৌভাগ্য। কিন্তু আমার পরিচয় যদি তুমি বলো প্রেফার করো, আমি চাইবো যে আমাকে সবাই আমার কাজের মাধ্যমে আমার মানে আমি যা তৈরি করতে পারছি বা আমি যা আমার দর্শকের কাছে যেটা আমি মানে প্রেজেন্ট করতে পারছি আমার তরফ থেকে, সেইটার জন্য আমার পরিচয় যাতে হয় পরবর্তীকালে, সেটা তো যে কোনো কেউ চাইবে। কিন্তু কোনো পরিচয়তেই আমার কোনো আপত্তি নেই, সবগুলোই সম্মানের। বুঝলেন, কোনোদিনও যদি নেপোটিজম শুনতে হয় খারাপ লাগবে? না, খারাপ লাগবে না, কারণ এই আর্গুমেন্টটা একটা আর্গুমেন্ট নয়, এটা একটা মানে এটা একটা থট প্রসেস, এটা একটা, এবং সেই থট প্রসেসটাকে খুব মানে ব্যাখ্যা করে অনেক মানে সময় নিয়ে খুব পরিষ্কারভাবে বোঝানোও যায় যে আজকে আমি একবারও এটা কখনোই ডিনাই করা যায় না যে নেপোটিজমের যেই প্রোডাক্টস বলা হয় বা নেপোকিডস বলা হয়, এবং সেটা সংখ্যায় ইতিহাসের খাতা যদি খুলে দেখা হয়, এরকম অনেকেই আছে যারা পিওরলি টিকে গেছে বা তাদেরকে মনে রাখা হয়েছে গ্রহণযোগ্যতার কারণে, তাদেরকে সবাই গ্রহণ করেছে, ভালোবেসেছে। তো সেইটা কিন্তু একটা অন্য যুদ্ধ, সেটা খুব একা যুদ্ধ, একটা একা থাকার যুদ্ধ, সেটা কিন্তু আর কেউ তখন সেই যুদ্ধে আর থাকে না। তো আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে অফকোর্স যে সুযোগ সুবিধে এই দুটো আলাদা জিনিস। সুবিধে অনেক থাকে আপাত দৃষ্টিতে, যে একটা কাজের কর্মক্ষেত্রতে, মানে ধরুন একজন ডাক্তারের ছেলে যদি ডাক্তার হয়, ডাক্তারের মেয়ে যদি ডাক্তার হয়, সে তার বাবা বা মায়ের কর্মক্ষেত্রের ভালো খারাপ দিকগুলো কিন্তু জেনে সেই প্রফেশনে ঢোকে। সেটা এই ক্ষেত্রেও তাই, সেটা একটা সুবিধে। অনেকের সাথে আলাপও হয়ে যায় যেরকমভাবে, সেটাও একটা সুবিধে। কিন্তু সুযোগ জিনিসটা এমন একটা ডাইসি জিনিস যে সেই সুযোগটা এলো বা গেল, এটা সত্যি কিন্তু পাওয়া যায় না। মানে সুযোগটা কিন্তু পাওয়া যায় না ইন দ্য সেন্স দ্যাট সুযোগটা যে তোমাকে টিকিয়ে রাখবে একটা ইন্ডাস্ট্রিতে, বা কোনোভাবে অন্য কারোর ওপিনিয়ন, মানে দর্শকের ওপিনিয়নটা কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে, সেটা তো করা সম্ভব নয়। ফাইনালি গিয়ে এটা একটা বিজনেস, যেখানে ইনভেস্টাররা একটা জিনিসে ইনভেস্ট করছে, একটা প্রোডাক্টে ইনভেস্ট করছে, একটা গল্পে ইনভেস্ট করছে, যাতে তারা সেই রিটার্নটা পায় বা তারা নতুন জিনিস তৈরি করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এই নেপোকিডের মধ্যে যে সুযোগ সুবিধার যে ফেভারিটিজমের অ্যাঙ্গেলটা আছে, সেটা কিন্তু প্রথম দিকে প্রযোজ্য থাকলেও আস্তে আস্তে বিলীন হয়ে যায়। বাকিটা কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলো বা গ্রহণযোগ্যতার খেলা, এবং সেটা এন্টায়ারলি মোস্টলি এটা দর্শকের হাতে। এবং ফাইনালি সবাই, সে নেপোকিড হোক বা যে কোনো ওয়াক অফ লাইফ থেকে আসুক কেন, ফাইনালি কিন্তু সেই আমরা সবাই দর্শকের হাতেই, আলটিমেট সারেন্ডার। একদম। আচ্ছা ওজন, বলো যে এই যে ছবির গানগুলো ভীষণ সুন্দর এবং মিষ্টি লাগছে, রাপুর্ণা এবং তোমাকে, ওরও প্রথম ছবি এটা। তো এই যে জুটির কেমিস্ট্রিটা, দুজনের কিরকম বন্ডিং হলো? খুবই ভালো বন্ডিং, কারণ এটা ওর প্রথম ছবি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার প্রথম ছবি অ্যাজ এ ডিরেক্টর। তার মধ্যে আমাদের সেটে এমন অনেকেই আছে যারা আমাদের এজ গ্রুপের, মানে 20s যারা, এবং আমরা একসাথে ছবিটা বানিয়েছি। তো তাদের সাথে অনেকের সাথে প্রথম আলাপ, অনেকের সাথে প্রথম কাজ করার অভিজ্ঞতা, এগুলো অনেকগুলো প্রথমের সাথে প্রথম জুড়ে আছে এই ছবিতে, এবং সেই বন্ডিংটা স্বাভাবিকভাবেই সারা জীবন মনে থাকবে। কারণ গান গাওয়া, একসাথে অভিনয় করা এরকম একটা ছবিতে, এবং বিষয়বস্তুটা যেরকম, প্রেমের কাহিনীটা যেরকম এই ছবিতে, সেগুলোর কারণে অবভিয়াসলি একটা বন্ডিং তৈরি হয়েছে। এবং টিমের যে অ্যাকচুয়ালি ফানি ফ্যাক্ট হচ্ছে যে সবাই যারা টিমে আছে আমাদের যে ইয়াং ব্রিগেড, তারা আমরা এখনও যখন তখন গিয়ে বলি যে এখানে চল, ওখানে চল, দেখা করি, আড্ডা মারি। তো এইটা সত্যি, এই পাওনাগুলো এটা লক্ষ্মী ছেলেতেও হয়েছিল, যেরকম ঋত্বিকা আর পূরব, ওদের সাথেও এখনও বন্ধুত্ব আছে। ঋত্বিকা এই ছবিতে অ্যাকচুয়ালি কাজও করেছে অভিনেতা হিসেবে এবং ডিরেক্টোরিয়াল টিমেও। তো ওর সাথে তো একটা অনেক বছরের অ্যাসোসিয়েশন। তো এই দিস ইজ দ্য মানে এটা কাতুকুতু পুরো সেটটাকে আমরা অনেকটা মানে 4-5টা বেলা খাবার হয়ে যাওয়ার পরেও যে হাফ শাটার বন্ধ হয়ে গেছে, চোখ কফি হাতে নিয়ে আমরা জাগিয়ে তুলে রেখেছিলাম সেটটাকে, ইয়াং ব্রিগেডটা। হ্যাঁ, উজান কি প্রেমে আছে? প্রেম আমার মনে হয় যে এমন একটা জিনিস যেটা মানে ইটস লাইক দ্য ক্লাইমেট। হ্যাঁ, মানে ইটস লাইক দ্য ক্লাইমেট, মানে প্রত্যেকটা ক্লাইমেটে প্রত্যেকটা সময়ে প্রেম থাকে। অ্যান্ড আমার ব্যক্তিগত জীবনে যদি এমন কিছু আমার মনে হয় যে আমি শেয়ার করতে চাই, এবং আমার মনে হয় যে ঠিক সময় এসে শেয়ার করা, আমি অবশ্যই বলবো, আমি প্রমিস কথা দিলাম। আমরা গানগুলোতে দেখছিলাম ভীষণ রোমান্টিক ছবি, আমরা যা বুঝলাম, এবং খুব মিষ্টি লাগছে আপনাকে, যেটা বললাম। ওই তো সব সিজনের গান আছে, লাবুডুবু প্রথম যে গানটা, সেটা অনেকটা স্প্রিং এর মতো, ফুল ফুটছে, ওরকম সিজনের গান। বুড়ো বুড়ি বর্ষাকাল, বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি। হ্যাঁ, উজান কি হোপলেস রোমান্টিক?
এই ক্যাটাগরিগুলো খুবই ডাইসি আসলে, মানে কোনো আমার মনে হয় না কেউই কোনো ক্যাটাগরিতে পড়ে, বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে ফিট ইন করে আমার মনে হয়। কেউ মাঝে মাঝে ওল্ড স্কুল মনে করে নিজেকে, কেউ মনে হয় যে না আর ভাল লাগছে না, আর পারা যাচ্ছে না, কেউ হোপলেস ফিল করছে, আরেকজন সময় মনে হচ্ছে যে আই ফাউন্ড দ্য ওয়ান। তো এই ফিলিংগুলো স্বাভাবিক এবং সবাই এই অনুভূতির মধ্যে দিয়ে নেভিগেট করে। আমার মনে হয় না যে আমি কোনোদিনও ফিল করেছি যে আমি কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরিতে বিলং করি, যে আমি এক প্রকারের রোমান্টিক। হ্যাঁ এই তো ওজন প্রথম ছবি, সেখানে একটা সম্পর্কের সমীকরণ রয়েছে, একটা প্রেম রয়েছে, খুব ইয়াং এজের কিছু কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, একটা বৃষ্টিতে ভেজা, সবটাই রয়েছে। সম্পর্কটা তোমার কাছে কি, তোমার সম্পর্ক দর্শনটা ঠিক কীরকম? সম্পর্ক দর্শন বলতে মানে রোমান্টিক সম্পর্ক দর্শন নাকি? হ্যাঁ, রোমান্টিক সম্পর্ক দর্শনই বলি যে এই যে জেনারেশনটা, তো প্রেমের সঙ্গে অনেক সময় বদলাতে থাকে। যে অনেক সময় আমরা কৌশিকদার ছবিতেও জিজ্ঞেস করেছিলাম যে সম্পর্কটা কিভাবে দেখো তুমি, মানে অস্থায়ী সম্পর্কের ব্যাপারে? হ্যাঁ, মানে ধরো মানে একদম কাপল সম্পর্কের কথা বলছি। আমার কাছে সম্পর্কের দর্শনটা ঠিক কিরকম? আমার মনে হয় না যে কোনো সম্পর্ককে মানে ঘড়ি দেখে এই করে ওরকম করে যাচাই করা যায় যে একটা সম্পর্কের ভ্যালিউ কী। মানে এটা আমার ব্যক্তিগত মতামত যে আমরা আমাদের জেনারেশনের বিভিন্ন মানে অনেক কথায় উঠে আসে যে কোনো সম্পর্কই বেশি দিন টেকে না এগুলো, কিন্তু এটার সাথে না একটা নৈতিক জাজমেন্ট অ্যাটাচ থাকে। এটা করা উচিত না, এটা কেন হয়, এটার মানে কি অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, বা এই জাজমেন্টগুলো আমার মনে হয় এগুলোর থেকে একটু এগুলো ঊর্ধ্বে থাকা উচিত আমাদের সবার। যে যার মতো ব্যক্তিগত জীবনে যাই করুক না কেন, যতই ছোট সম্পর্ক, কম সম্পর্ক, দীর্ঘ সম্পর্ক, তার কাছে যদি মনে হয় যে সেটার মানে আছে, তার কাছে যদি মনে হয় যে তার জীবন সমৃদ্ধ হচ্ছে তার মাধ্যমে, অবশ্যই করুক। আমার এটা নিয়ে কোনো জাজমেন্ট নেই। এবং আমার মনে হয় যে এই জাজমেন্টগুলো করা মানেই অনেকভাবে সম্পর্ককে দেখা বা জাজ করা বা যাচাই করা, সেটা আমার মনে হয় কখনোই কারোর সম্পর্কর ব্যাপারেই করা উচিত না। একদম। প্রথম ছবি আসছে রোজান, এবং অনেকদিন পর তোমাকে আমরা পর্দাতে দেখবো। তো সব নিয়ে শুভেচ্ছা তোমাকে, শেষে তোমার দর্শকদের। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আজকে খুব ভালো লাগলো কথা বলে, এবং আপনাদের সাথেও আপনারা শুনলেন, অনেক বিষয় নিয়ে আড্ডা হলো। এবং 24শে জুলাই আমার প্রথম ছবি পরিচালক হিসেবে কাতুকুতু বুড়ো আসছে। এই তো দেখতেই পাচ্ছেন, খুব রাগী মুখে তাকিয়ে আছে এদিকে, আরেকজন এখানে মুখ ঢেকে বসে আছে। তারা সবাই আপনাদের সামনে ঠিক চলে আসবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে 24শে জুলাই থেকে। ভালো থাকুন। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।